দিশা বুঝতে পারছে না এটা কি হলো, সবটা যেন ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। ও এত সুন্দর করে করা পরিকল্পনা পুরোটাই ভেস্তে গেল, এটা যেন কিছুতে মানতে পারছে না। ও কিছুটা মাথা উঁচু করে ডিজাইনগুলো দেখার চেষ্টা করলো, দেখলো সেই একই ডিজাইনগুলো আছে। এটা কিভাবে কি হলো কিছুতেই বুঝতে পারছে না। আর মিস দিশাকে এমন করতে দেখে গম্ভীর গলায় বলল, কি হলো মিস দিশা, কোনো প্রবলেম? দিশা জোর করে মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলল। না স্যার, নো প্রবলেম, আমি একটু আসছি। বলেই দিশা আর এক মুহূর্ত ওখানে থাকলো না, উঠে দাঁড়িয়ে বেরিয়ে গেল মিটিং রুম থেকে। দিশাকে এভাবে বেরিয়ে যেতে দেখে সবাই কিছুটা অবাক হলেও কেউ কোনো পাত্তা দিল না। কিন্তু আরমান একটা বাঁকা হাসি দিল, তারপর ফোনে কি যেন টাইপ করে মেসেজ দিল মিরাজের নাম্বারে। মিরাজ মেসেজের টোন শুনে ফোন অন করে দেখলো তার সামনে বসে থাকা স্যারের মেসেজ। মিরাজ মুখ তুলে তাকালো স্যারের দিকে, আরমানও তাকিয়েছিল ওর দিকে। এরপর মিরাজ এক্সকিউজ মি বলে নিজেও বেরিয়ে গেল মিটিং রুম থেকে। আর এদিকে মিস্টার ড্যানিয়েল এক মনে ডিজাইন দেখতে ব্যস্ত। উনি একটা ফাইল শেষ করতেই হাঁপিয়ে উঠলেন, যেন উনি বললেন, মিস মাইহা কি ডিজাইন বানিয়েছেন, জাস্ট অসাধারণ, কিচ্ছু ডলার নেই। আরে এখনো বাকি আছে তো। আপনি 100 ডিজাইন রেডি করতে বলেছিলেন, আর মিস মায়া 200 ডিজাইন রেডি করেছে। এগুলো একটু দেখুন। আরও ডিজাইন আসে? আবির এগিয়ে এসে অন্য ফাইলটা দেখালো। হ্যাঁ, এটাতে আছে। দাঁড়ান, আপনাকে আর কষ্ট করে খুলে দেখতে হবে না, এতে আপনার হাত ব্যথা করতে পারে। একটু ওয়েট করুন। বলেই আবির এগিয়ে গিয়ে মায়ার দেওয়া মেমোরি কার্ডটা প্রজেক্টরে সংযুক্ত করলো। প্রথমে বড় টিভির স্ক্রিনে ভেসে উঠলো আরমানের কোম্পানির লোগো। তার ঠিক পরে একে একে ভেসে উঠতে লাগলো মায়ের বানানো নানান ডিজাইন। রুমের সমস্ত জানালার পর্দা টেনে দেওয়া, চারিপাশে নেমেছে এক ধরনের মৃদু অন্ধকার। পুরো রুমে রং বেরঙের মৃদু আলো, তার সঙ্গে বাজছে হালকা সফট মিউজিক, শান্ত অনুভবী। ঘরটা আগে থেকেই সাজানো ছিল অত্যন্ত যত্নে, খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। টিভির স্ক্রিনে মায়ার একের পর এক সৃষ্টিশীল ডিজাইন ভেসে উঠছে। এইভাবে যে কতক্ষণ সময় কেটে গেল তাকেও টের পেল না। সবাই যেন একটা ঘোরের মধ্যে থেকে টিভির স্ক্রিনে তাকিয়েছিল। ডিজাইন শেষ হতে সবাই ঘর থেকে বেরিয়ে এলো যেন। মিস্টার ড্যানিয়েল উঠে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করলেন, আর ওনার দেখা দেখি বাকি সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দিতে লাগলো। আরমান নিজেও মুগ্ধ মায়ের ডিজাইনগুলো দেখে, যদিও ডিজাইনগুলো আগেই দেখেছে। ও নিজেও উঠে দাঁড়ালো, কিন্তু হাততালি দিল না, চুপচাপ গম্ভীর মুখ নিয়ে দাঁড়ালো। এদিকে সকলে মায়ার ডিজাইনের ভীষণ প্রশংসা করলো। আরমানের বাবা চাচা মায়ের মাথায় হাত বুলিয়ে আদরও দোয়া দিলেন, মায়া যেন এভাবে আরও এগিয়ে যায়। আর এদিকে তো মিস্টার ড্যানিয়েল প্রশংসায় পঞ্চমুখ। উনি বললেন, আমি আগে হ্যান্ডেস ডিজাইন অর্ডার করলো, এখন আমি 2 হ্যান্ডেস ডিজাইন নিতে চাই মিস্টার হারমান। সবার মুখে তখন বিস্ময়ের ছাপ। মিস্টার ড্যানিয়েল শুরুতে যখন বলেছিলেন তিনি 100 ভিন্ন ডিজাইনের হাজার হাজার ড্রেস কিনতে চান, তখনই সেটাকে কোম্পানির ইতিহাসে সবচেয়ে বড় অর্ডার হিসেবে ধরা হয়েছিল। এমন অর্ডার আগে কেউ দেয়নি। সবাই মনে করেছিল এটাই হবে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি, কিন্তু তিনি তখনও চমক দেখাননি। এখন হঠাৎ করে তিনি জানালেন তিনি এখন 100 জায়গায় 200 ডিজাইন নিতে চান, অর্থাৎ আগের পরিকল্পনার চেয়েও ডাবল অর্ডার দিতে প্রস্তুত। এই ঘোষণার পর পুরো মিটিং রুমে যেন এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। এরপর শুরু হয় চাপা উচ্ছ্বাস, সবাই একে অপরের সাথে চোখাচোখি করছে। এই অর্ডার শুধু বড় নয়, এটা কোম্পানির জন্য এক নতুন যুগের সূচনা। মিস্টার ড্যানিয়েলের সিদ্ধান্তে প্রতিষ্ঠানটি বিপুল লাভের সম্ভাবনার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে পারবে। এরই মধ্যে মিরাজও হাজির হয়েছে, তার উপস্থিতি যেন ছিল ঠিক সময় মতো। আরমান এগিয়ে এসে ধীর গলায় মিরাজের উদ্দেশ্যে বলে, মিরাজ, ডিলার কাজগুলো নিয়ে আসো। মিরাজ মাথা নেড়ে সঙ্গে সঙ্গে সুটকেস খুলে বের করে আনে গুরুত্বপূর্ণ ফাইলগুলো। ঘরে তখন নিঃশব্দ উত্তেজনার আবহ, প্রত্যেক নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে। আর খানিক পরে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, ডিল সাইন হয়ে যায়। ডিল সাইনের পরপরই মিস্টার ড্যানিয়েল চেক বের করে অ্যাডভান্স পেমেন্ট করে দেন, যেন সবকিছু সুনিপুণ এক দৃশ্যপটের মতো একে একে সাজানো হয়ে যাচ্ছে। এরপর সবাই উঠে দাঁড়ায়, একে একে সবাই আরমানকে অভিনন্দন জানাতে এগিয়ে আসে, মুখে প্রশংসার হাসি, চোখে তৃপ্তি। আবির তো আর নিজেকে সামলাতে পারল না, সে হঠাৎ করে আরমানকে জড়িয়ে ধরে। ঘরটা তখন উচ্ছ্বাসে ভরে গেছে, সবাই হেসে হেসে কথা বলছে, এক সফল চুক্তির আনন্দ ছড়িয়ে পড়ছে চারিপাশে। ঠিক তখনই ফটাস একটা আচমকা শব্দে সবাই চমকে তাকায় উপরের দিকে। আর তখনই দেখা যায় রঙিন কাগজ উড়ে উড়ে নেমে আসছে যেন বৃষ্টির মতো। লাল সোনালি নীল কনফেটি ঘরের বাতাসে ভেসে বেড়াচ্ছে, মেঝেতে ঝরে পড়ছে ধীরে ধীরে। সবচেয়ে মজার দৃশ্যটি ছিল আবিরের হাতে একটা গোল রঙিন পাইপের মতো কিছু, সেখান থেকে ওই কনফেটি ছিটিয়ে দিয়েছে সে। মুখে তার হাসি থামতেই চায় না। 32টা দাঁত যেন প্রতিযোগিতায় নেমেছে আলো ছড়ানোর। ঘরের বাতাসে তখন কনফেটি ঝরার শব্দ আর বিজয়ের এক আনন্দময় নিঃশ্বাস। কংগ্রাচুলেশনস ব্রো। মায়া ভয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। সবাই এক মুহূর্তের জন্য থমকে গেল, পর মুহূর্তে আবিরের সাথে তাল মিলিয়ে সবাই হাসতে লাগলো। এরপর মিস্টার ড্যানিয়েল বলে উঠলেন, আচ্ছা, আজ কি মাইয়া রান্না খেতে পাবো না? আবির তাড়াতাড়ি মিস্টার ড্যানিয়েলের দিকে এগিয়ে এসে বলল, অবশ্যই খেতে পারবেন মিস মাইয়ার হাতের রান্না। আপনি জানেন
মিস মাইয়া আপনার জন্য সেই ভোরবেলা উঠে এত এত রান্না করেছে মিস্টার। আবিরের কথা শুনে আরমান কটমট করে তাকালো আবিরের দিকে, কিন্তু আবির সেই দিকে কোনো পাত্তা দিল না। এদিকে আরমান খুব ভালোই বুঝতে পেরেছে বছর 30-এর মিস্টার ড্যানিয়েল মায়ার মায়ায় পড়েছে। আর কেন জানি এটা তার একদম সহ্য হচ্ছে না। কি দরকার ছিল মায়ার এত রান্না করার? ও তো একজন ডিজাইনার, তাহলে ডিজাইনার থেকে রাঁধুনি হতে যাচ্ছে কেন? শুধুমাত্র এই ডিলটার জন্য আরমান মিস্টার ড্যানিয়েলকে সহ্য করছে। ওনার জায়গায় অন্য কেউ থাকলে আরমান থেকে অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। কেন এইভাবে একটা মেয়ের দিকে তাকিয়ে থাকবে উনি? যতই হোক মায়া ওর একজন কর্মচারী, তাই ও কিছুতে এটা সহ্য করতে পারছে না। আরমান জেলাস ফিল করছে, কিন্তু ও সেটা মানতে নারাজ। তাই ও নিজেই নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে যে মায়া ওর কর্মচারী, তাই রাগ হচ্ছে ওর। ও তাই নাকি? তাহলে প্লিজ চলুন, আগে লাঞ্চটা সেরে নেই। আবির বিড়বিড় করে বলল। হ্যাঁ, আপনি আগে হাগু করে আসুন, তারপর লাঞ্চ করবেন। পাশেই তানিশা মায়া দাঁড়িয়েছিল। আবিরের এমন কথায় মায়া মুখ টিপে হাসলো, আর তানিশা তো জোরেই হেসে দিল। কিছু ভাবলেন? খোমরা এভাবে হাসছো কেন? আবির দাঁত দেখিয়ে বলল। আমি বলছি আমার পেটে ছুঁচো ইঁদুর সব দৌড়াচ্ছে খিদেতে, তাই ওরা হাসছে। ও আচ্ছা। মায়া মিস্টার ড্যানিয়েলের উদ্দেশ্যে বলল। আচ্ছা স্যার, আপনি বাংলা কিভাবে বলতে পারেন? মিস্টার ড্যানিয়েল হাসি মুখে বলল। হাসলে বাংলা ভাষায় আমার খুব ভালো লাগে, তাই বাংলা শিখেছি। আর যেহেতু বিজনেস করি, তাই সব দেশের ভাষা একটু একটু জানা হচ্ছে। আর আমার ইচ্ছে আছে তোমার মতো একটা বাঙালি মেয়েকে ম্যারেজ করব। তিশা কিছুতে নিজের হাসি আটকে রাখতে পারছে না, তাইও ওখান থেকে সরে গেল। মায়া মুখ টিপে হাসছে, আরমান এদিকে রাগে কটমট করছে। আবির বিড়বিড় করে বলল। আরে ব্যাটার সাথে ভালোই বুঝতে পারছে, তোমার মতো না বলে তোমাকেই বলে। আবির মুখ জোর করে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে বলল। আরে চলুন, অনেক হয়েছে গল্প, এবার খাওয়া দাওয়া সেরে নেই। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। আমি তো মাইয়ার রান্না খাওয়ার জন্য ওয়েট করে হাঁটছি। হ্যাঁ তো চলুন। বলেই আবির সকলকে নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো, আর এতে সফলও হলো। সবাই একে একে বেরিয়ে গেল, মায়াও পিছু পিছু বেরোতে গেল। তখনই ওর কানে ভেসে এলো একটা গম্ভীর আওয়াজ। দাঁড়াও মিস মায়া, কিছু কথা আছে তোমার সাথে। মায়া পিছনে ঘুরে হাসি মুখে বলল। বলুন স্যার। সবাই আমাকে কংগ্রেচুলেশন জানালেও এই ডিলটা তোমার জন্য পাওয়া সম্ভব হয়েছে, তাই থ্যাঙ্কস। এর জন্য কী চাও বলো? আমি কারো কাছে ঋণী থাকতে পছন্দ করি না। মায়া হাসি মুখে বলল। কিছু চাই না স্যার, আমাকে আমার কাজের জন্য মাইনে দেয়া হবে, তাই আমার কাছে কেউ ঋণী নয়। আর আমি আমার কাজ করেছি শুধুমাত্র, তাই এ নিয়ে আপনাকে অত ভাবতে হবে না। আরমান কিছুটা গম্ভীর গলাতেই বলল। তুমি তো দেখছি বেশি চালাক। মায়া আবারও মুচকি হেসে বলল। একটু চালাক না হলে নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবো না স্যার, তাই একটু চালাক হওয়া আবশ্যক দরকার। আর আমাকে সবাই বোকাশোকা ভাবলেও আমি অতটাও বোকা নই। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। মায়া একটু আরমানের কাছে এগিয়ে এসে বলল। আচ্ছা স্যার, আপনি আগে থেকেই জানতেন তাই না যে ফাইলটা ওখান থেকে সরানো হয়েছে? আরমান বাঁকা হাসি দিয়ে বলল। তুমি ভাবলে কি করে এই আরমান শাটির অফিসে আরমানের পিছনে কিছু হবে আর আরমান সেটা জানতে পারবে না? মায়া হতাশ গলায় বলল। তাহলে আপনি আমাকে আগে জানালেন না কেন? তাহলে তো এতটা হয়রানি হতে হতো না। আরমান মায়ের দিকে আরো কিছুটা এগিয়ে এসে বলল। তুমি প্রথমে তোমার আসল ফাইল বের করলে না কেন? তাহলে এত হয়রানি হতো না। এখন ওরা দুজন একদম এক হাত দূরত্বে সামনাসামনি দাঁড়িয়ে আছে। ওরা দুজন ছাড়া এই রুমে আর কোনো প্রাণী নেই। এখনো হালকা আওয়াজে গান চলছে। কিভাবে যেন হঠাৎ করে গানটাও রোমান্টিক হয়ে গেছে। আর মিটিং রুমের দরজাটা বন্ধ। এটা আর কারোর কাজ না, একমাত্র আবির ছাড়া। ও মিটিং রুম থেকে বেরিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে গেছে। আরমান মায়ের চোখের দিকে তাকিয়ে আছে। মায়া বলল। ওই কপি ফাইলটাও কিন্তু আমারই কষ্ট করে বানানো ছিল, তাই ওটা অত সিকিউরিটির পরেও গায়েব হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। কিন্তু আপনি সব জেনেও চুপ থাকলেন কেন? আরমান মায়ের দিকে চোখের দিকে তাকিয়ে থেকে বলল। আমিও দেখতে চেয়েছিলাম এমন পরিস্থিতিতে তুমি কি করো, আর কিছুটা রাগও ছিল তোমার। ভেবেছিলেন আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি, দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করেছি আমি, তাই না? আরমান এই কথার কোনো উত্তর দিল না। মায়া আবারও আরমানের চোখে চোখ রেখে বলল। আমি জানতে চাই স্যার, ফাইল দুটো কে সরিয়েছে? আরমান মায়ের এই কথা ঠিক মতো পাত্তা না দিয়ে এগিয়ে গেল সোফার সামনে থাকা টেবিলটার দিকে। ওখান থেকে ওর ফোনটা হাতে নিতে নিতে বলল। খুব শীঘ্রই জানতে পারবে সেটা। মায়া অধৈর্য হয়ে আরমানের দিকে কিছুটা এগিয়ে এসে বলল। না, আমি এক্ষুনি জানতে চাই।
আরমান মোবাইল নিয়ে মায়ের দিকে ঘুরতে দুজনের শরীর ছুঁই ছুঁই অবস্থা, কিন্তু এতেও মায়ের কোনো হেলদোল নেই। ওর এখন কি হচ্ছে, কোথায় আছে সেদিকে কোনো খেয়াল নেই। ওর এখন সব থেকে বড় জেদ, ও জানতে চায় ওর ফাইল কে সরিয়েছে। আরমান গম্ভীর গলায় বলল, বললাম তো, খুব শীঘ্রই জানতে পারবে। আর শোনো, তুমি না একদমই ওই ড্যানিয়েলের সাথে হেসে হেসে কথা বলবে না। আমি চাই না কেউ আমার ক্লায়েন্টকে নিজের দিকে আকৃষ্ট করুক, তাই মিস্টার ড্যানিয়েল থেকে দূরে থাকবে। মায়ার আগে জেদে চিল্লিয়ে উঠল, বেশ করেছি, ওনার সাথে হেসে হেসে কথা বলেছি, আরও বলবো। আমি কার সাথে হেসে হেসে কথা বলবো আর না বলবো সেটা আপনি বলার কি? মায়ের এমন কথায় আরমান মায়ের কোমর পেঁচিয়ে ধরে একটানে নিজের শরীরের সাথে মিশিয়ে নিয়ে তারপর এক হাত দিয়ে মায়ের থুতনি চেপে ধরে মায়ের মুখের কাছে নিজের মুখ নিয়ে গিয়ে রাগে হিসিয়ে বলল, বলে যাও না, তুমি আমার 1 মাসের জন্য কেনা সম্পত্তি। কথা ছিল এই 1 মাস তোমায় আমি যা বলবো তুমি তা অক্ষরে অক্ষরে পালন করবে। কিন্তু না, তুমি আমার কথায় অবাধ্য হচ্ছ। এটা তো মানা যায় না মিস মায়া তালুকদার। তোমায় আমি 1 মাসের জন্য কিনে নিয়েছি, সেটা কি ভুলে গেলে? হ্যাঁ, এই 1 মাসে যদি তোমায় আমি বিজনেস উঠতে বলি, সেটা করতে হবে তোমার, করতে হবে মিস মায়া তালুকদার। এদিকে আরমানের হাতের নখ কোমরে চেপে বসায় জায়গাটা চিরবির করে জ্বলে উঠল। অন্যদিকে আবার আরেক হাত দিয়ে এমনভাবে জোরে চিবুক ধরেছে যে মায়ের মুখে দাঁত নরম চামড়ায় বসে গিয়ে রক্ত বেরিয়ে এলো। সেই নোনতা তরলের স্বাদ খুব ভালোভাবে অনুভব করতে পারল মায়া। ব্যথা তীব্রতায় চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তবুও নির্দয় আরমান একবারের জন্য হাত সরালো না। মায়ার চোখ দিয়ে পানি পড়তে দেখে আরমানের ঘোর কাটলো যেন। ঝটকা দিয়ে ছেড়ে দিল মায়াকে। এরপর আরমান গম্ভীর গলায় বলল, এমন করে কাজ করবে না যেটাতে আমার রাগ উঠে যায়, তাই চুপচাপ যা বলবো তাই। ও ও উফ, এই মেয়ে ছাড়ো ছাড়ো। আরমানের কথা শেষ হওয়ার আগেই মায়ার আগে কাঁপতে কাঁপতে তার দিকে এগিয়ে এলো। চোখ দুটোতে আগুন জ্বলছে, যেন মুহূর্তেই ধ্বংস করে দেবে সবকিছু। প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে সে আরমানের হাত দুহাতে শক্ত করে চেপে ধরল, আর হঠাৎই দাঁত বসিয়ে দিল আরমানের হাতের মাংসে। আরমান ব্যথায় কুকিয়ে উঠল, কণ্ঠ রুদ্ধ হয়ে এলো, কথার খেই হারিয়ে ফেলে হা করে তাকিয়ে রইল মায়ার দিকে। কিন্তু মায়া ততক্ষণে নিজেও কেঁপে উঠেছে নিজের আচরণে। মুখের ভেতর নোনতা স্বাদ পেতে বুঝতে পারল রক্ত, গরম লবণাক্ত রক্ত। কে জানে তার নিজের না আরমানের। হঠাৎ যেন কিছু একটা চুরমার হয়ে গেল ভিতরে। সে আর এক মুহূর্ত দাঁড়ালো না, ছিটকে গিয়ে ছুটে গেল মিটিং রুমের সাথে লাগোয়া ওয়াশরুমের দিকে। হাঁপাতে হাঁপাতে বেসিনের সামনে দাঁড়িয়ে কল ছেড়ে দিল সে। ঠান্ডা পানির ছোঁয়ায় হাত দুটো কাঁপছিল। কুলকুচি করতে গিয়ে দেখলো পানির সঙ্গে গড়িয়ে আসছে লালচে রেখা রক্ত। ভেতরে ভেতরে গা গুলিয়ে উঠল তার। এই রক্তের স্বাদ, এই গন্ধ এক অদ্ভুত বমি ভাব তুলে আনলো গলার কাছে। মুখের ভিতরে আরমানের দেওয়া ব্যথার জন্য দাঁতের কোপ লেগেছে। কাটা চামড়ায় জায়গায় আগুনের মতো জ্বালা করছে। পানির পর পানি, একের পর এক কুলকুচি। কিন্তু রক্তের সে আঠালো অনুভব যেন কিছুতেই কাটছে না। মনে হলো সে যেন নিজেরই কোনো অচেনা রূপকে ছুঁয়ে ফেলেছে। আমি আমি এমনটা করতে পারি? আয়নার দিকে তাকিয়ে নিজেকে চিনতে কষ্ট হলো মায়ার। চোখ লাল, মুখ বিবর্ণ, ঠোঁটের কোণে লেগে আছে রক্তের ক্ষীণ দাগ। সবকিছু মিলিয়ে যেন এক অস্থির অপরিচিত মুখ। চোখে মুখে পানি দিয়ে নিজেকে একটু সামলানোর চেষ্টা করলো সে। বুকের ভেতরটা এখনো ধুকপুক করছে তার। তারপর ধীরে ধীরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, যেন শরীর নয় আত্মাটাই ক্লান্ত হয়ে পড়েছে ওর। ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে মায়া চোখ পড়ল আরমানের উপর। সে এখনো মিটিং রুমে সোফায় বসে আছে, চোখ দুটো চলছে রাগে, চোয়াল শক্ত হয়ে আছে। মায়ার উপস্থিতি টের পেতে মাথা তুলে তাকালো ওর দিকে, চোখে ক্ষোভের এক তীক্ষ্ণ ঝলক। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর গম্ভীর কণ্ঠে রাগ চেপে রাখা কষ্টসাধ্য এক গলায় বলল, এটা কি করলে তুমি? বলতে বলতে নিজের হাতটা মায়াকে উদ্দেশ্য করে দেখালো। মায়া চুপচাপ দাঁড়িয়ে ধীরে ধীরে তাকালো ওর হাতের দিকে। ওখানেই তো কামড়েছিল সে, ঠিক এই জায়গাটায়। দাঁতের ছাপ যেন ছাপে ছাপে বসে আছে গভীরভাবে। চামড়া ফুলে উঠেছে, চারিপাশ লাল হয়ে গেছে, মাঝে হালকা রক্ত লেগে আছে। মায়ার কাঁপুনি ধরে গেল। মনে হলো আর একটু যদি চেপে ধরতো মাংসটাই হয়তো উঠে আসতো। হঠাৎ এক অদ্ভুত ভার যেন বুকের উপর চাপতে শুরু করলো। অনুশোচনায় গলা শুকিয়ে এলো। সে কখনো কাউকে আঘাত করেনি, কখনো এমন হিংস্রতা তার মধ্যে জাগ্রত হয়নি। তাহলে আজ কেন এমন করলো সে? কি এমন ছায়া নেমে এসেছিল তার উপর? প্রতিশোধের আগুনে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে মানুষটিকে নয়, মুহূর্তটাকে কামড়ে ধরেছিল। এখন সবকিছু বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে যেন কেমন ভেঙে পড়ছে ভিতরটা। আরমান তখনও তাকিয়ে আছে মায়ার দিকে নয়, যেন এক অপরিচিত মানুষকে দেখছে এমনভাবে। মায়া চোখ সরিয়ে নিল, তার দৃষ্টি নিচু। মনে শুধু একটাই প্রশ্ন, আমি কি সত্যি এটা করলাম? মায়া অনুশোচনায় ভেজা কণ্ঠে শান্তভাবে বলল, দুঃখিত, আমি ভাবিনি আপনি এত ব্যথা পাবেন। আপনি আপ- আপনিও আমায় আঘাত করেছেন, মুখের ভেতর কেটে গেছে আমার, তাই আমিও আপনাকে ব্যথা দিয়েছি। আম সরি।
শব্দগুলো যেন ভাঙা কাচের মতো ধীরে ধীরে গড়িয়ে পড়ল ঠোঁট থেকে। বলা শেষ হতে না হতে আবারও মাথা নিচু করে নিল সে। চোখ দুটি মাটিতে আটকানো, মুখে যেন অপরাধের ছায়া। আরমান এক মুহূর্তের জন্য চুপ করে রইল। ধীরে ধীরে বুঝতে পারল, হ্যাঁ, রাগের চোটে সেও মায়াকে ব্যথা দিয়েছিল। মেয়েটির ফ্যাকাশে মুখ সেই প্রমাণ। সেই উপলব্ধি তাকে নীরব করে দিল। চুপচাপ কয়েক কদম এগিয়ে এলো মায়ের দিকে, কোনো শব্দ ছাড়াই ধীরে মৃদু এসে দাঁড়ালো একদম সামনে। তারপর ডান হাত বাড়িয়ে নিজের তর্জনী আঙ্গুল দিয়ে আলতোভাবে ছুঁয়ে দিল মায়ের থুতনি। সে ছোঁয়ায় মায়ের মুখটা ধীরে ধীরে উপরের দিকে উঠালো, কিন্তু মায়ের চোখ তখনও নিচের দিকে। আরমান গম্ভীর স্বরে বলল, আমার চোখের দিকে তাকাও। আরমানের গম্ভীর কণ্ঠে বলা কথাটা ঠিক যেন তীব্র কোনো সুরে আঘাত করলো মায়ের ভেতরের অনুভূতিকে। শব্দগুলো তার কানে গিয়ে যেন জলতলে বিস্ফোরণ ঘটালো, নীরব অথচ গভীর। একটু কেঁপে উঠল সে। সে হালকা কম্পনটা আরমানও স্পষ্ট টের পেল, যেন তার আঙ্গুলের নিচে ছুঁয়ে গেল সে ভেতরের আলোড়ন। আরমান তার হাতের আঙ্গুল সরালো না, মায়াকে চাপেও ফেলল না, শুধু অপেক্ষা করলো, সময় দিল মায়াকে। ধীরে ধীরে কাপা দৃষ্টিতে চোখ তুলল মায়া, তাকালো আরমানের দিকে। হালকা ভেজা ক্লান্ত মুখমণ্ডল, আর চোখে তখন অনুশোচনার ছায়া। আরমান সেই দৃষ্টি পড়ে ফেলল স্পষ্টভাবে। তার চোখে কিছুটা দৃঢ়তা, গলা নরম কিন্তু স্থির, শীতল কিন্তু ভরাট। বলল, একদম ড্যানিয়েলের আর বেশি কাছে ঘিসবে না, মনে থাকবে? একটু থেমে আবারও বলল, আমি যেন তোমার ওর সঙ্গে দরকার ছাড়া কথা বলতে না দেখি, ঠিক আছে? শব্দগুলো ছিল না কোনো হুমকি, বরং একটা সীমানা টেনে দেওয়া নিঃশব্দ দাবি, যেন অধিকার ফলাচ্ছে ও মায়ের উপর। এমন এক কণ্ঠ যা নির্দেশ না হয়ে উপেক্ষা করা যায় না। মায়া বোকার মতো স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল আরমানের দিকে। ও আরমানকে বুঝতে না দিল ভীষণ ভয় এই মানুষটাকে। নিজের ছোট্ট দেহে খানার সামনে আরমানকে কেমন যেন দানবের মতো লাগে। মনে হয় চাইলেই আরমান মায়াকে পিষে ফেলবে এক নিমিষে। এই যে এখন যেমন আরমান অনেকটা মাথা নিচু করে ওর দিকে তাকিয়ে আছে, আর মায়ার মাথাটা ঠিক ওর বুকের কাছাকাছি পড়ছে। লোকটা লম্বাতেও অনেক বেশি ওর থেকে, তার উপর জিম করা শরীর। মুখে কিছু না বলে শুধু নিঃশব্দে মাথা নেড়ে সায় দিল। উত্তরটা মৌন হলেও স্পষ্ট। এতক্ষণে আরমান নিজের আঙ্গুলটা সরিয়ে নিল তার থুতনি থেকে। তারপর আবারও গম্ভীর অথচ সংযত স্বরে বলল, ঠিক আছে, চলো, সবাই তো আমাদের জন্য অপেক্ষা করছে। শব্দগুলো বলেই সে ধীরে পেছনে ঘুরে দরজার দিকে পা বাড়ালো। ঠিক তখনই মায়া যেন হঠাৎ ভেতর থেকে কিছু একটা টের পেল। ভেতরের কোনো অস্থিরতা তাকে ঠেলে আনলো সামনে। ছুটে গিয়ে ধরলো আরমানের সেই হাত, যে হাতটায় সে নিজেই কিছুক্ষণ আগে দাঁত বসিয়েছিল। তার আগে টেবিলের ওপর থেকে ওর ছোট ব্যাগটা হাতে তুলে নিয়েছে, যেটা সবসময় তার সঙ্গে থাকে। আরমান থমকে দাঁড়ালো। মায়া কাপা গলায় বলল, কিন্তু আপনার হাতটা, মানে কেউ দেখে ফেললে? বাক্যটা শেষ করতে পারল না সে। সংকোচে অপরাধ বোধে ভরা কণ্ঠটা নিজেই থেমে গেল মাঝপথে। মায়ার ঠান্ডা হাতের স্পর্শে আরমানের সারা শরীরে যেন কোমল স্রোত বয়ে গেল। সে চোখ বন্ধ করে ফেলল নিঃশব্দে। এই স্পর্শ, এই অচেনা অথচ ভীষণ চেনা অনুভব তার ভেতর যেন অতীতের দরজা খুলে দিল। হ্যাঁ, একবার আগেও এমনই লেগেছিল এই স্পর্শটা। সেই প্রথম দিন যখন ওরা কাছাকাছি এসেছিল, সেদিনও মায়ার ছোঁয়া মনে হয়েছিল অদ্ভুতভাবে পরিচিত। কিন্তু রাগ, ভুল বোঝাবুঝি আর আত্ম অহংকারের দেয়ালে দাঁড়িয়ে সে অনুভূতিগুলোকে কোনো গুরুত্ব দেয়নি। কিন্তু আজ এই মুহূর্তে চোখ বন্ধ করতে আরেকটি মুখ স্পষ্ট হয়ে ভেসে উঠল মনের পর্দায়। সেই পিচ্চি মেয়েটা, তার পিচ্চি মায়াবতী। সেদিনও মেয়েটি এমন করে হাত ধরেছিল, টানছিল তাকে গাড়ি থেকে নামানোর জন্যে। এমন এক টান ছিল সেই ছোঁয়ায় যা বুকের গভীরে গিয়ে ধাক্কা দিয়েছিল। আর আজ মায়ার স্পর্শ যেন ঠিক সেই রকম। কিন্তু কেন এত মিল এই দুই স্পর্শে? আরমানের ঘোর কাটল হালকা এক ব্যথা স্রোতে। কবজির পাশে এক টান ধরতে সে ধীরে চোখ মেলল। চোখের সামনে সেই দৃশ্য। মায়া মাথা নিচু করে নিঃশব্দে তার হাতে রুমাল বাঁধছে, ঠিক সেই জায়গাটায় যেখানে ও কামড় দিয়েছিল কিছুক্ষণ আগে। নিজেরই দাঁতে ক্ষতবিক্ষত করে ফেলা সেই ত্বকের উপর সযত্নে রুমালটা জড়িয়ে দিচ্ছে সে, যেন চাইছে কেউ না দেখতে পায়। কারণ হাতের সেই অংশটা এতটাই ফুলে গেছে, রক্ত জমে গেছে ভেতরে। দাঁতের গভীর ছাপ এখনো স্পষ্ট। কেউ একবার তাকালেই বুঝে যাবে কিছু ঘটেছে। সেই সম্ভাবনাটুকু মায়া মুছে দিতে চাইছে নিঃশব্দ যত্নে। আরমান স্থির চোখে তাকিয়ে রইল মায়ার মুখের দিকে এক দৃষ্টিতে। সেই চোখ, একই সেই গভীর চোখ, যার ভাষা একদিন তার হৃদয়ের প্রতিটা কোণে ছায়ার মতো ছড়িয়ে পড়েছিল। সেই মুখের গঠন, সেই কাপা ভঙ্গিমা, সেই নরম শ্বাস। না। আরমান নিজের ভেতরে এক অস্থির কাঁপুনি অনুভব করলো। সে আর ভাবতে পারছে না, ভাবতে চায় না। এই মায়া কোনোভাবেই মায়েশা হতে পারে না, না, কিছুতেই না। এটা অসম্ভব। কিন্তু হৃদয় আবারও মাথার মতো জোর করে মানতে চায় না। সে চোখ ফেরালো না, শুধু নিঃশব্দে ভেতরের কণ্ঠ শুনে গেল। আরও 2 দিন, শুধু আরও 2 দিন অপেক্ষা করতে হবে। কালকের দিনটা গেলেই সব স্পষ্ট হবে। বিরাট বলেছে আজকের দিনটা আর কালকেরটা, এই 2 দিনের মধ্যে সে খুঁজে পেয়ে যাবে ওর মায়েশাকে। বিরাট নিজে পৌঁছে দেবে তাকে তার হারিয়ে যাওয়া পিচ্চি মায়াবতীর কাছে। আরমান দীর্ঘশ্বাস ফেলল।
চোখে তখনও মায়ার প্রতিচ্ছবি আর হৃদয়ের গভীরে এক বিস্ময়কর সংশয়, যেটা কোনো যুক্তি দিয়ে মুছে ফেলা যায় না। হয়ে গেছে, চলুন। মায়ার শান্ত সংক্ষিপ্ত বাক্যটা যেন টান দিয়ে টেনে আনলো আরমানকে তার অদ্ভুত দোলাচলের জগৎ থেকে। চিন্তার গভীরতা থেকে চোখ তুলে তাকালো সে মায়ার দিকে, কোনো কথা বলল না, আর ভেতরে ভেতরে নিজেকে বলল আর মাত্র 2 দিন, তারপরই সব স্পষ্ট হবে, তারপরই সে খুঁজে পাবে ওর মায়েশাকে, নিজের হারিয়ে যাওয়া প্রিয়তাকে। মায়া ইতিমধ্যে নিজের কথা শেষ করে দরজার দিকে এগিয়ে গেছে। হাঁটার ভঙ্গিতে কোনো জোর নেই, কিন্তু তাতে এক ধরনের নিশ্চিন্ততা আছে, যেন কিছু একটা বুক থেকে নামিয়ে রাখা হয়েছে। আরমান আর কিছু ভাবলো না, মাথার ভেতরটা হঠাৎ অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে গেল। পা দুটো আপনাতে মায়ার পেছনে চলতে শুরু করলো, নিঃশব্দ নির্লিপ্ত, অথচ যেন এক অজানা বাঁকের দিকে যাত্রা শুরু করেছে তাদের। মায়া মিটিং রুমের ভিড়িয়ে রাখা দরজাটা খুলতে কেউ যেন হুড়মুড় করে ঢুকে পড়তে গিয়েও নিজেকে সামলে নিল। মায়া ভয়ে চমকে উঠে দুপা পিছিয়ে গেল, আর সাথে সাথে পিছনে থাকা আরমানের শক্ত বুকের সাথে ধাক্কা খেলো। তাও আবারও ছিটকে মায়া সামনের দিকে সরে এলো। তারপর মায়া পিছনে ঘুরে আরমানের উদ্দেশ্যে মাথা নাড়িয়ে বলল, সরি। হ্যাঁ। আরমান অদ্ভুতভাবে তখনও মায়ার দিকে তাকিয়ে। মায়া সেদিকে পাত্তা না দিয়ে সামনে তাকিয়ে দেখলো আবির দাঁত কেলিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। মায়া বিরক্তি নিয়ে বলল, ভাই আপনি এমন কেন বলুন তো? আবির দাঁত কেলিয়ে বলল, সরি, আসলে আমি তোমাদের ডাকতে এসেছিলাম। দুজনে একই সময় দরজা খুলেছে, তাই অ্যাক্সিডেন্ট। আবির কিছুটা মিথ্যা বলল, ও অনেক আগে এসেছিল ওদের ডাকতে, কিন্তু না ডেকে ভেতরে কি চলছে তা হেঁটে হয়ে দরজায় কান লাগিয়ে বোঝার চেষ্টা করছিল। আর মায়া দরজা খুলতে ও ভয়ে চমকে উঠে এমনভাবে পড়ে যেতে নিয়েও সামলে নিয়েছে নিজেকে। আজ আরমানের অফিসে একটা বিশেষ আয়োজন ছিল। ডিল ফাইনাল হওয়ার খুশিতে সকল কর্মচারীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। মিটিং রুমে যারা উপস্থিত ছিলেন তাদের জন্য আলাদা একটা ঘরে সযত্নে খাবারের আয়োজন করা হয়েছে। আরমান ও আবি সেই নির্ধারিত ঘরে প্রবেশ করলো। তাদের পেছনে ধীর পায়ে মায়াও এগিয়ে এলো। ঘরের মাঝখানে এক দীর্ঘ ডাইনিং টেবিল, টেবিল জুড়ে বাহারি খাবারের সমারোহ। অধিকাংশ অতিথিরা এসে বসে পড়েছেন, শুধু অপেক্ষা করছেন আরমান ও মায়ার জন্য। মায়া ভেতরে প্রবেশ করতে ওই রুমে থাকা সবার চোখ গিয়ে পড়লো মায়ার উপর। মায়া নিজের উপর এতগুলো চোখের দৃষ্টি একসাথে পড়তে দেখে ভড়কে গেল। আরমানও কিছুটা অবাক হলো সবাইকে একসাথে হঠাৎ মায়ার দিকে তাকাতে দেখে, কিন্তু সকলেরই তাকানোর মানে বুঝতে পারল না। এরপর আরমান চুপচাপ এগিয়ে গিয়ে টেবিলের মাথার দিকে চেয়ারে বসলো। মায়া আরমানের বা হাতে কামড় দিয়েছিল, আর আরমান সেই হাত পকেটে ভরে রাখায় কেউ কিছু বুঝতে পারল না। যদিও কেউ কিছু বুঝলে আরমানের কোনো যায় আসে না, কিন্তু ও চায় না মায়াকে কোনো অপ্রস্তুত অবস্থায় ফেলতে। টেবিলের ঠিক অপর প্রান্তে বসে আছেন তার বাবা, পাশে রয়েছেন ছোট আব্বু। সেখানে উপস্থিত আছেন মিস্টার ড্যানিয়েল, তার ব্যক্তিগত সহকারী, আরমানের পিএ মিরাজ, তানিশা ও আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। সবাই নিজ নিজ আসনে বসে নীরব প্রতীক্ষায়। মিস্টার ড্যানিয়েল নিজের পাশের একটা চেয়ার ফাঁকা রেখেছেন মায়ার জন্য, কাউকে সেখানে বসতে দেননি। এমনকি তার নিজের পিএ যখন ওই চেয়ারটাতে বসার চেষ্টা করলো, তখন তিনি একগাল হেসে একটু অপ্রস্তুত হয়ে কষ্ট করে বাংলা উচ্চারণে বলে উঠলেন, আরে খেয়ানে বসো না তুমি, হেয়ানে মাহিয়া বসবে। মিস্টার ড্যালিয়ানের কথাটাই যেন মুহূর্তে পরিবেশ বদলে দিল। মায়া রুমে ঢুকতে সবার দৃষ্টি ঘুরে গেল তার দিকে। আরমান চোখের ইশারায় পিএ মিরাজকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। মিরাজও চোখের ইঙ্গিতে ড্যানিয়েলের পাশের খালি চেয়ারটার দিকে ইঙ্গিত করলো, কিন্তু আরমান কিছুই বুঝে উঠতে পারলো না। বুঝলো তখনই যখন মিস্টার ড্যানিয়েল হেসে বলে উঠল, আরে মাহিয়া হেসো, খেবে তুমি, হাসো হাসো, এখানে বসো। ড্যানিয়েল তার পাশের চেয়ারটি দেখিয়ে মায়ার উদ্দেশ্যে কথাগুলো বলল। মুহূর্তে রাগে আরমানের চোখ লাল হয়ে উঠল। টেবিলটা এক ঝটকায় উল্টে দিতে ইচ্ছে করছিল তার। কেন জানি মিস্টার ড্যানিয়েল মায়াকে নিয়ে এই বাড়াবাড়ি সহ্য হচ্ছিল না তার। মন চাচ্ছিল ডিলটাই বাতিল করে দেয়, কিন্তু এখন সেটার কোনোভাবেই সম্ভব নয়। মায়া ড্যানিয়েলের কথা শুনে একবার ভয়ার্ত দৃষ্টিতে তাকালো আরমানের দিকে। আরমানের লাল চোখে দৃষ্টির তীব্রতা দেখে যেন মায়ার অন্তরাত্মা কেঁপে উঠল। সে ভয়ে একটা শুকনো ঢোক গিলল। তাড়াহুড়ো করে আরমানের পাশের খালি চেয়ারে বসে পড়ল, যেটা তখনও ফাঁকা ছিল। জোর করে এক ফোঁটা হাসি ঠোঁটে টেনে মায়া বলল, আমি এখানেই ঠিক আছি। সবাই বসে আছেন কেন? খাওয়া শুরু করুন। মায়ের কথায় মিস্টার ড্যানিয়েলের মুখটা হঠাৎই ছোট হয়ে এলো। মন খারাপ করে সে নিজের পাতে খাবার তুলে নিতে শুরু করলো। আর এই দৃশ্য দেখে আবির, মিরাজ আর তানিশা মুখ চেপে হাসলো। এদিকে মিস্টার ড্যানিয়েলের মন খারাপ বেশিক্ষণ টিকলো না। সে খেতে উৎফুল্ল কণ্ঠে বলল, এগুলো মাহিয়ার রান্না, তাই না? আবির মুচকি হাসি দিয়ে বলল, হ্যাঁ, এগুলো মায়ের হাতের রান্না। ও শুধুমাত্র আপনার কথা ভেবেই সে ভোরবেলা ঘুম থেকে উঠে নিজ হাতে রান্না করেছে। হয়ে গেল। মায়া মিস্টার ড্যানিয়েলের পাশে না বসায় যেটুকু আরমানের মেজাজ শান্ত হয়েছিল সেটুকু আবার তার নিজের জায়গায় পৌঁছে গেল।
রাগে তার হাতে থাকা চামচ শক্ত করে ধরে খাওয়া থামিয়ে দিল। তারপর চোখ তুলে আবিরের দিকে কটমট করে তাকালো, যেন একা পেলে আবিরকে পুরো খেয়ে ফেলবে। আবির আরমানের দিকে প্রথমে বোকা বোকা হাসি দিল, তারপর ভয়ে একটা শুকনো ঢোক গিলে নিজের বের করা 32টা দাঁত ঢেকে নিল। যদিও কথাটা আরমানকে জ্বালানোর জন্য বলেছিল। ঠিক তখনই এন্ট্রি নিল মিস দিশা। ও রুমের দরজা খুলে ঢুকে হাসি মুখে বলল, আমাকে ছাড়াই সবাই খাওয়া শুরু করে দিয়েছেন, আর কংগ্রাচুলেশন স্যার, শুনলাম ডিলটা ফাইনাল হয়ে গেছে। মিরাজ হাসি মুখে কিছুটা ব্যঙ্গ করে দিয়াকে উদ্দেশ্য করে বলল, আপনি যে আবার এখানে ফিরে আসবেন আশা করিনি, তাই সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আর আপনি কি ভেবেছিলেন ডিলটা ফাইনাল হবে না? দিশা মিরাজের এমন কথা শুনে প্রথমে চমকে উঠল, তারপর নিজেকে সামলে বলল, আরে তা কেন ভাবতে যাব, অনেক কষ্টে আমাদের মায়া এতগুলো ডিজাইন রেডি করেছিল, ডিল ফাইনাল না হয়ে যাবে কোথায়। দিশা কথাগুলো বলতে বলতে মায়ার দিকে এগিয়ে এসেছিল। আর দিশার কথা শেষ হতে না হতে মায়া আহা বলে চিৎকার দিয়ে উঠল। সবাই মায়ার চিৎকারে মায়ার দিকে তাকাতে দেখলো মায়া তার ডান হাত দিয়ে বা হাত ধরে হাতে ফু দিচ্ছে। আর মায়ার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে, মুখ দিয়ে আহাউ শব্দ করছে মায়া। সবাই খাওয়া বাদ দিয়ে উঠে দাঁড়ালো। হঠাৎ করে কি হলো কেউ বুঝলো না। আবির নিজের চেয়ার ছেড়ে উঠে আসলো। আর এদিকে আরমান পাশে বসে থাকায় তাড়াতাড়ি কিছুটা পানির জগের মুখ খুলে মায়ের হাত টেনে নিয়ে তাতে ডুবিয়ে দিয়েছে। ততক্ষণাৎ দিশা কিছুটা ন্যাকামি করে বলে উঠল, আরে মায়া, কিভাবে খাবার নিচ্ছ, দেখে নেবে তো, দিলে তো নিজেই নিজের হাতটা পুড়িয়ে। স্যার আপনি ছাড়ুন, আমি দেখছি। মায়া কই, হাতটা দাও দেখি। শেষের কথাগুলো বলতে বলতে দিশা মায়া ও আরমানের চেয়ারের মাঝখানে এসে দাঁড়ালো। তারপর মায়ের হাতটা দেখার উদ্দেশ্যে নিজের হাতটা বাড়িয়ে দিল। এদিকে মিস্টার ড্যানিয়েলও বিচলিত হয়ে উঠে এসেছে নিজের চেয়ার ছেড়ে। এইদিকে আরমান দিশার কথায় মায়ের হাত ছেড়ে দিয়ে নিজের হাত সরিয়ে নিয়ে আসার সময় ওর পাশে থাকা গরম ধোয়া ওঠা সুপের বাটিটা টুক করে দিশার 2 পা বরাবর ফেলে দিল। তারপর এমন ভাব করলো যেন অ্যাক্সিডেন্টলি ঘটনাটা ঘটেছে। আরমান মুখে কোনো অনুভূতি ছাড়াই বলে উঠল, সরি মিস দিশা, আমি খেয়াল করিনি। কিভাবে যে বাটিটা পড়ে গেল। আর এইদিকে দিশা 2 পা নিয়ে ক্যাঙ্গারু ডান্স শুরু করেছে। ধোয়া ওঠা গরম সুপের পুরোটা ওর 2 পায়ে পড়েছে। চিৎকার করে মাগো বাবাগো করছে দিশা। আসলে আরমান ওটা নিজে থেকেই করলো, কারণ মায়ের পাশে থাকা গরম সুপের বাটিটা ইচ্ছে করেই দিশা ফেলেছে। আর তা আরমান নিজের চোখে স্পষ্ট দেখেছে। মায়া ডান হাত খাবারের প্লেটে দিয়ে নাড়াচাড়া করছিল অন্যমনস্কভাবে। ও কিভাবে খাবে বুঝতে পারছিল না। তখন আরমান ওভাবে ধরায় দাঁতের চাপে কেটে গেছে, এখনও জ্বালা করছে। খাবার খেলে আরও জ্বলবে। এদিকে না খেয়ে টেবিলে ছেড়ে উঠে যাওয়াটাও এত মানুষের সামনে ভালো দেখাবে না, এটাই ভাবছিল অন্যমনস্কভাবে। বা হাতটা টেবিলের উপরেই রাখা ছিল একটা গরম ধোয়া ওঠা সুপের বাটির পাশে। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে দিশা। সবার চোখের আড়ালে কথা বলতে বলতে মায়ের দিকে এগিয়ে এসে টুক করে বাটিটা ওর হাতের উপর উল্টে দিয়েছে। কিন্তু এই দৃশ্য সবার চোখের আড়াল হলেও আরমানের চোখের আড়াল হয়নি। তাই আরমানও রাগে ক্ষোভ আর ধরে রাখতে পারেনি নিজেকে। ঠান্ডা মাথায় মায়ার হয়ে প্রতিশোধ তুলে নিল ও একইভাবে গরম সুপের বাটি দিশার পায়ে ফেলে। এদিকে দিশা তখন পা ধরে মেঝেতে বসে কাছে। আবির আরমানকে হাড়ে হাড়ে চেনেন, তাই ওর বিষয়টা বুঝতে সময় লাগেনি। সবাই অবাক হয়ে দিশার দিকে তাকিয়ে আছে, কি থেকে কি হলো বিষয়টা বোঝার চেষ্টা করছে। আর এইদিকে মায়াও নিজের হাতের জ্বলন ভুলে অবাক হয়ে একবার দিশার দিকে তাকাচ্ছে তো একবার আরমানের দিকে তাকাচ্ছে। আরমান যে নিজে থেকে গরম সুপের বাটিটা দিশার পায়ে ফেলেছে সেটা মায়া খেয়াল করেছে। এত অবাক হওয়ার কারণ আবির একটা পানির জগ নিয়ে মেঝেতে বসে কান্নারত দিশার পায়ে ঢেলে দিল। কিছুটা উপর থেকে এভাবে পানি ঢালায় দিশার লাল টকটকে হয়ে যাওয়া পাটা আরও জ্বলে উঠল। আর চিৎকার করে কাঁদতে লাগলো দিশা। আরমান মিরাজকে উদ্দেশ্য করে বলল, মিরাজ, ওনাকে এখান থেকে নিয়ে যাও, ওনার পায়ে মেডিসিন লাগানোর ব্যবস্থা করো। মিরাজ মুখ কাচুমাচু করে বলল, কিন্তু স্যার আমি ওনাকে কিভাবে নিয়ে যাব? আমার মনে হয় না উনি হাঁটতে পারবেন ঠিক মতো। আরমান ভীষণ বিরক্ত হলো। আবির বলল, আরে মিরাজ, বাইরে থেকে কাউকে ডেকে সাহায্য নাও। আবির এবার নিজের মুখ গম্ভীর করে বলল, আমি মায়ের ব্যাপারটা দেখছি। মিস্টার ড্যানিয়েল, আপনি আমাদের গেস্ট, বেশি চিন্তা না করে লাঞ্চটা শেষ করুন। মায়া, চলো আমার সাথে। এরই মধ্যে মিরাজ দুজনকে মেয়েকে ডেকে নিয়ে এসেছে দিশাকে নিয়ে যাওয়ার জন্য। তারা অনেক কষ্টে দিশাকে ওখান থেকে তুলে নিয়ে গেল। দিশার পায়ে অনেক জায়গায় ফোসকা পড়ে গেছে। এরই মধ্যে অনেক কষ্টে বেচারি কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে দুজনের সাহায্যে উঠে গেল। এরপর তানিশা মায়ার গায়ে হাত দিয়ে বলল, চলো মায়া, তোমার হাতে মেডিসিন লাগাতে হবে। মায়া তখন অবাক। ওর হাতেও কিছুটা জায়গা ফোসকা পড়ে গেছে। তখন ওর হাত জ্বালা করায় নিঃশব্দে চোখ দিয়ে পানি পড়ছে। কিন্তু আরমান এমনটা করবে কখনো ভাবতে পারেনি। ও নিজেও বুঝতে পেরেছে যে দিশা কাজটা ইচ্ছা করেই করেছে, কিন্তু আরমান যে সেটার এমনভাবে প্রতিশোধ নেবে ভাবতে পারেনি মায়া। আবির মায়াকে এভাবে অবাক হয়ে ভাবতে দেখে বলল, কি হলো মায়া, কি ভাবছো? চলো। আবিরের কথায় মায়া একবার আবিরের দিকে তাকিয়ে আবারও আরমানের দিকে তাকালো। আরমান গম্ভীর গলায় বলল, মিস মায়া যান,
আবরির সাথে গিয়ে হাতে মেডিসিনটা লাগিয়ে নিন। মায়া একটা শুকনো ঢোক গিলে মাথা নাড়ি সম্মতি দিল। মিস্টার ড্যানিয়েল বলে উঠল। আমিও চাই। আরমান কিছু বলবে তার আগে আবির নিজেই গম্ভীর গলায় বলল, না মিস্টার ড্যানিয়েল, বললাম তো আপনি আমাদের গেস্ট, তাই আপনাকে এই নিয়ে ভাবতে হবে না। খাওয়ায় মনোযোগ দিন, সকলে নিজেদের খাওয়া কন্টিনিউ করুন। মায়া চলো। মায়া একবার আরমানের দিকে তাকিয়ে বেরিয়ে গেল রুম থেকে। পিছু পিছু তানিশার আবিরও গেল। মিস্টার ড্যানিয়েল তখনও মায়ার যাওয়ার পানে তাকিয়ে। ওনার ইচ্ছে ছিল নিজে হাতে মায়ার হাতে ওষুধ লাগিয়ে দেওয়ার, কিন্তু তার হলো না, তাই ওনার মনটা খারাপ হয়ে গেল। আরমান মিস্টার ড্যানিয়েলের উদ্দেশ্যে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।